স্বাধীনতা দিবস সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। অতীতে অনেক স্বাধীনতা বিরোধীর হাতে পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। এমন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, তাদেরকেও পুরস্কার দিয়ে এই পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র দাখিলের সময় পেছানোর প্রস্তাব বিএনপির। সময় বাড়ানোর সুযোগ নেই জবাব সিইসির। মিন্টু ও আব্দুল সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত সরকার। পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও দুজনের নাম। 6 বোনের একমাত্র ভাই ইয়াদুলকে হারিয়ে মাগুরায় স্বজনদের মাতম। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে রাজুকের উচ্ছেদ অভিযান। স্কুল, আবাসিক হোটেল, ক্লিনিক সহ অবৈধ জায়গায় গড়ে ওঠা 11টি প্রতিষ্ঠান সিলগালা। এবং কাল সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সব পরিসংখ্যানের বিচারে ধোনিদের চেয়ে এগিয়ে ক্লার্কের দল। বাংলাদেশের দর্শকদের সমর্থন অজিদের দিকে। তাহলে অস্ট্রেলিয়াই জিতবে। ভারত বাংলাদেশের সাথে চিটিং করেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই শুরু হবে বাঙালির গৌরব আর অহংকারের মহান স্বাধীনতা দিবস। জাতীয় এই দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধন সহ সব প্রস্তুতি শেষ হয়েছে এরই মধ্যে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে 26 মার্চ সকাল পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে সাধারণ মানুষের প্রবেশ। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস 44তম বারের মতো উদযাপিত হবে বাংলাদেশের জাতীয় দিবস। অপেক্ষা আর কয়েক প্রহরের। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে যারা জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি, এতটুকু ছিনিয়ে এনেছেন লাল সবুজের মানচিত্র। সেই সব শহীদদের সম্মান জানাবে পুরো জাতি। সারা দেশ মেতে উঠবে স্বাধীনতার উৎসবে। আর এর কেন্দ্রবিন্দু হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় দিবসে জাতীয় বীরদের সম্মান জানানোর প্রস্তুতি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হয়েছে। গত 2 সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্ন কর্মী এই কাজের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে। স্মৃতিসৌধ থেকে গাবতলী ব্রিজ এ পর্যন্ত রাস্তার 2 পাশে উচ্চ ভবন, রাস্তা এবং এখানে সন্দেহজনক জায়গাগুলো আমরা নিরাপত্তা পরিকল্পনার আওতায় নিয়েছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক সহ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের সাধারণ মানুষ। সুশৃঙ্খলভাবে সকল আয়োজন শেষ করতে তাই নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শাহ আলী জয়, সময় সংবাদ। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস, আদালতে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকার অভিজাত হোটেলগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি ও কলাভবনে করা হয়েছে নয়নাভিরাম আলোকসজ্জা। বিভিন্ন রঙের ও বর্ণের এসব আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আর নগরীর আলোকসজ্জা দেখতে অনেকে ভিড় করেছেন এসব এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, অতীতে তাদেরকেও স্বাধীনতা পদক দিয়ে জাতীয় সর্বোচ্চ পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। উসমানী মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ক্ষমতা ভোগ করা নয়, জনগণের প্রতি দায়িত্বশীল থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবছর 7 জন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দেয়া হলো। উসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পদক তুলে দেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, শহীদ মামুন মাহমুদ, শাহ এএমএস কিবরিয়াকে এবছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এছাড়া সাহিত্যে ডক্টর আনিসুজ্জামান, সংস্কৃতিতে নায়ক রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রয়াত সন্তোষ গুপ্তকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। পদকপ্রাপ্তদের পক্ষে অধ্যাপক আনিসুজ্জামান এক প্রতিক্রিয়ায় বলেন, প্রত্যেকের জীবনেই এটি শ্রেষ্ঠ সম্মান। যারা চলে গেছেন তারা সম্পূর্ণ গৌরব নিয়ে চলে গেছেন। আপনারা প্রার্থনা করবেন আমরা যারা আছি তারা যেন জীবনের বাকি দিনগুলো এই পুরস্কারের মর্যাদা রক্ষা করে চলতে পারি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতীতে স্বাধীনতা বিরোধীদের এই পুরস্কার দিয়ে জাতীয় পুরস্কার কলঙ্কিত করা হয়েছে। এই পুরস্কার কোনো একটা সময় ছিল যখন এমন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসই করত না, বরং হানাদার বাহিনীর দোসর হিসেবেই এদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু তাদেরকেও পুরস্কার দিয়ে এই পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দল ও মুষ্টিমেয় কিছু লোকের জন্য বাংলাদেশ হেয় হবে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা স্বাধীনতা এনেছি, আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে, আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই তো আমাদের লক্ষ্য, ধ্বংস নয়। আমরা উন্নতি চাই, আমরা জঙ্গিবাদী কর্মতৎপরতা চাই না, আমরা শান্তি চাই, বাংলাদেশের মানুষ শান্তি চায়, একটা বাংলাদেশ হবে বিশ্বের শান্তিপূর্ণ একটি দেশ। জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে একটি মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে উল্লেখ করে শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতাও চান। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ কয়েকদিন পেছানোর আবেদন করা হয়েছে বিএনপি সমর্থক শত নাগরিক কমিটির পক্ষ থেকে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে শত নাগরিক কমিটির পক্ষে সাংবাদিকদের এই কথা বলেন অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন তাদের প্রস্তাব বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও অধ্যাপক মাহবুবুল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ খান সহ শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল। তারা সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। বর্তমানে বহু ভোটার আছেন যারা ঘুরে বেড়াচ্ছেন বা আত্মগোপন করে আছেন, গ্রেপ্তার হয়ে আছেন, জামিন তারা যেন পেতে পারে, যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। প্লাস ওই নির্বাচন চলাকালীন সময়ে প্রত্যেকেই তার ক্যানভাস করার জন্য মিটিং, মিছিল, সমাবেশ করার সুযোগটা যেন পায়। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল, অ্যাবসলিউট নিউট্রাল একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই জিনিসটা আমরা চাই। এবং ভয় ভীতির কোনো সুযোগ যেন না থাকে। আমাদের সব ব্যাপারে উনি তার সাধ্য অনুযায়ী কাজ করবেন এবং আমরা তাকে স্পষ্টভাবে বলেছি নির্বাচনের ব্যাপারে যা যা করণীয় সংবিধান এবং আইন আপনাকে যে ক্ষমতা দিয়েছে সেটা আপনি সাহসের সঙ্গে বিবেককে উজ্জীবিত রেখে করবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বিএনপির অনুরোধের জবাবে জানান, 3 সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর সুযোগ নেই। আগামীকাল 26 মার্চ এবং শুক্র ও শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলেও জানান তিনি। আমি এক্সপ্লেন করেছি যে যদিও এর মধ্যে ছুটি রয়েছে, আজ বলছিলেন যে আজকের থেকে ছুটি হয়ে যাবে, আমরা বলেছি আমাদের অফিস কিন্তু শুক্র শনিবার খোলা থাকছে এবং ব্যাংক, আমরা বাংলাদেশ ব্যাংকে লিখেছি, ব্যাংক অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে শুক্র শনিবারে ব্যাংকও খোলা থাকবে। কাজেই 2 দিন তো এখানে পাওয়া গেল।
তো এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা তো অলরেডি শুক্র শনিবার করেছি, শুক্র শনিবার অলরেডি খোলা আছে। এদিকে টানা চতুর্থ দিনের মতো আজও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি নেতা আব্দুল সালাম এবং ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের প্রতিনিধিরা। এছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির পক্ষেও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তার প্রতিনিধি। যদিও সিটি কর্পোরেশন নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন, তারপরও নির্বাচন করতে ইচ্ছুক এমন সকল প্রার্থী কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থনে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও গত কয়েকদিন ধরে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে খুব একটা দেখা যায়নি, কিন্তু বুধবারের চিত্র ছিল একেবারেই ভিন্ন। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা আব্দুল সালামের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এছাড়া ঢাকা উত্তরে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার দুই ছেলে। বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল সালামের পক্ষে এটা সংগ্রহ করেছি। আজকে আমরা আব্দুল আওয়াল মিন্টুর জন্য আসছি এখানে। যদি ইলেকশনটা হয় এবং যদি আমরা ইলেকশনে যোগ দিই, তাহলে তো আমরা ডেফিনেটলি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোর্সমেন্ট এবং দোয়া নিয়েই তো করব। এদিকে সাবেক আওয়ামী লীগ সাংসদ গোলাম মাওলা রনি এবং বিএনপি সমর্থিত কারাবন্দী শিক্ষক সেলিম ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার বিএনপি নেতাকর্মীদেরও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে দেখা গেছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা সহ 6 জনকে এবং দক্ষিণে 18 জন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি সকল প্রার্থীকে অবশ্যই মেনে চলতে হবে। আচরণবিধির ব্যাপারে আমরা কোনো ধরনের ছাড় দেব না। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেব না। মাগুরার মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক শ্রমিক ইয়াদুলকেও বাঁচানো গেল না। ঘটনার 5 দিন পর সকাল 9:30টায় ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 6 বোনের এক ভাই ইয়াদুলকে হারিয়ে দিশেহারা পরিবার, উপার্জনেরও নেই কেউ। এদিকে হামলার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা বলছে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শরীফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। পরিবারের 7 ভাই বোনের মধ্যে একমাত্র ছেলে ইয়াদুল। বাবা আগেই মারা যাওয়ায় সংসারের হাল ধরে থাকা একমাত্র অবলম্বনকে হারিয়ে শোকে হতবিহ্বল বৃদ্ধা মা আর বোনেরা, আর স্বামীকে হারিয়ে পাগল প্রায় তার স্ত্রী। স্বজনরা জানান, বেঁচে থাকার তাগিদে হরতাল অবরোধের সংখ্যা মাথায় নিয়েই পথে নেমেছিলেন ট্রাক হেল্পার ইয়াদুল, কিন্তু দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় কেড়ে নিল তাদের সব স্বপ্ন। আমার ঘর দরজা কিছু নেই, আমার কালে পিঠে পড়ে রয়েছে, আমার কালে পিঠে পড়ে রয়েছে, আমার পানি বেরোলে আমি সাবত বাড়ি পথে পথে বেড়াচ্ছি। কালি গাড়ি আসতে চার অমনি বোম মারি যাবে, আর আধা ঘন্টা পরে আমার ভাই পুড়িছে কালি রে। কত কথা খোলে কি তোমরা ফিরাই দেবে? আমার ভাইয়ের মতো এরকম কত ভাই শেষে যাবে, এ সমস্ত বন্ধ করেন আপনারা। আমরা শান্তি মতো বসবাস করতে চাই। মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এই হামলা সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। যারা জড়িত এই ধরনের নাশকতাকারী যারা, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। গত 21 মার্চ মাগুরার মগিরঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় এর আগে প্রাণ হারিয়েছেন আরো 3 শ্রমিক। এছাড়া দগ্ধ আরো 4 শ্রমিক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 90% পুড়ে যাওয়ায় ইয়াদুল মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ইনহেলেশন বার্ন ছিল, এই বার্নটা 90% মানে তার সিভিয়ার বার্ন। এই রোগী আসলে এমনি নর্মালি স্পটে অনেক সময় মারা যায়, তবু আমাদের এখানে আসা তাড়াতাড়ি তারা আসছে এবং আমাদের ট্রিটমেন্টের অগ্রগতির কারণে আসলে আমরা কিছুদিন সে বেঁচে ছিল। বাকি যারা আছে তারাও সবাই আশঙ্কাজনক অবস্থা। সংসারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অন্ধকারে নামা পরিবারটি সরকারের কাছে চাইছেন আর্থিক সহ সার্বিক সহায়তা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে 18 মার্চ চাঁদপুরে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক হেল্পার খোরশেদ দুপুরে ঢাকা মেডিকেলে মারা গেছেন। সন্ধ্যার সময় আরো থাকছে আইএসের কাছ থেকে 2 বাংলাদেশের মুক্তির খবরে পরিবারের স্বস্তি, তবে দেশে ফিরে না আসা পর্যন্ত কাটছে না শঙ্কা। বিশ্বকাপ ক্রিকেটের খবর।
কাল মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে স্বাগতিক ও অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার। দুদলই দারুণ ফর্মে থাকায় জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। আগামীকাল সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। গ্রুপ পর্যায়ে সব ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করে ভারত। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় ছিল প্রশ্নবিদ্ধ। যদিও সেসব পেছনে ফেলে সিডনিতে ইতিহাস রচনা করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সিডনির উইকেট স্পিন সহায়ক হওয়ায় অশ্বিন ও জাদেজাকে নিয়ে একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ধোনির দল। অন্যদিকে আসরে একমাত্র নিউজিল্যান্ডের কাছেই হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু সব বিভাগে দারুণ ফর্মে আছে মাইকেল ক্লার্কের দল। এছাড়া খেলাটা সিডনিতে হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে স্বাগতিকরা, কেননা ঐতিহাসিক এই মাঠে ভারতের বিপক্ষে গেল 35 বছরে কেবল একটি ওয়ানডেতেই হেরেছে অজিরা। আর এই পর্যন্ত 6 বার সেমিফাইনালে খেলে প্রতিবারই জয় পাওয়ার রেকর্ডও বাড়তে আত্মবিশ্বাস যোগাবে অস্ট্রেলিয়াকে। আর উইকেট দেখে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আসতে পারে স্বাগতিকদের। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে। শিল্পমন্ত্রী বলেন, দেশে নাশকতা সৃষ্টিকারীরা এখন দম নিচ্ছে। নতুন করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দোকানপাট খুলছে, রাস্তাঘাটে যানবাহন বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে বেশি, সবকিছু স্বাভাবিক অবস্থা আছে। তবে তারপরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছেন যে এই যে একটা দম নিল তারা এরপরে আবার কোনো নতুন উদ্যমে আসেই না, সেই ব্যাপারেও তাদের সতর্ক দৃষ্টি রয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সেই নির্বাচনের ব্যাপারেও তারা ইতিমধ্যে একটা জরিপ করে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে যাতে করে যারা মাসেল পাওয়ার তারা এই মাসেল পাওয়ার নিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করতে না পারে। লিবিয়ায় ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কাছ থেকে 2 বাংলাদেশের মুক্তির খবরে স্বস্তি ফিরেছে তাদের পরিবারে। পাশাপাশি এদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনারও দাবি জানান তারা। গতকাল মোবাইল ফোনের মাধ্যমে নোয়াখালীর আনোয়ার হোসেনের মুক্তির খবর জানতে পারেন স্বজনরা। বর্তমানে তিনি লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তারা। 2010 সালে চাকরি নিয়ে প্রথম লিবিয়া যান বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। গত 6 মার্চ আনোয়ার হোসেন অপহৃত হন বলে খবর পায় তার পরিবার। এদিকে গত রাত 12:30টার দিকে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস থেকে জামালপুরের হেলাল উদ্দিনের মুক্তির খবর জানানো হয়। বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলেও তার পরিবারকে নিশ্চিত করে দূতাবাস। হেলাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের বাসিন্দা। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজনরা। আমার 5টা ছেলে মেয়ে, নাকি আমার স্বামীর জীবিত খবর পাইছি। আমার স্বামী কেছেন, আমি সুস্থ হলে ফিরে পাই। আজ আমরা পাইছি যে আমার বাবা জীবিত আছে। আমার বাবাকে সুস্থ হলে দেশে ফিরে পাই। সরকারের কাছে এই আবেদন। হেলালকে জঙ্গিরা ছেড়ে দিয়েছে, উনি হসপিটালে আছে, সুস্থ করে এই সরকারের কাছে আমাদের অনুরোধ যেন অতি তাড়াতাড়িতে হেলালকে আমাদের মাঝে ফিরে দেয়। এদিকে আনোয়ার হোসেনের মুক্তির খবরে তার স্ত্রী মারুফা খাতুন আশা করেন শিগগিরই আনোয়ার নিরাপদে দেশে ফিরে আসবেন। সকালে রাজধানীর একটি বাসায় সময় সংবাদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ফোনটা ধরে খুব কাঁদছে, কান্নার পর তারপরে মানে কিছুক্ষণ চুপ ছিল, চুপ থেকে বলতেছে আমি আনোয়ার। পরে বলল যে আমি মানে ভালো আছি, টেনশন করিও না, তবে মানে আমি অনেক দূরে আছি। এর আগেও যখন ছিল 32টা দিন তখনও অনেক কষ্ট মানে ফিল করছি, এখনো একই কষ্ট, বারবার এত কষ্ট পেতে ইচ্ছে করে না। আমি মানে আমার আর দরকার নেই, কারণ যদি টাকা পয়সা যদি সুখ শান্তি না হয় তাহলে এই টাকার দরকার নেই। দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অভিযানে 11টি প্রতিষ্ঠান সিলগালা, গুলশান লেকের 2টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লেক ভরাটের দায়ে একজনকে আটক করা হয়। বেলা 11টার দিকে গুলশান 1 নম্বরের 20 নম্বর সড়কের একটি অনুমোদনহীন গ্যারেজ সিলগালার মাধ্যমে শুরু হয় অভিযান। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার দায়ে পরবর্তীতে আরও 2টি গ্যারেজ, একটি ইংরেজি মাধ্যম স্কুল, 2টি বহুতল বিশিষ্ট আবাসিক হোটেল ও একটি ডেন্টাল ক্লিনিক সহ মোট 11টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
এদিকে গুলশান লেক ভরাট ও স্থাপনা নির্মাণের দায়ে জলাধার আইনে একজনকে আটক ও সেখানে নির্মিত 2টি টিনের ঘর উচ্ছেদ করে আদালত। গুলশান বনানী যেসব এলাকায় আবাসিক এলাকা কিন্তু সেখানে অবৈধভাবে বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন রকম প্রতিষ্ঠান গড়ে তুলেছে, আবাসিক পরিবেশ নষ্ট করছে, তাদের প্রতি মামলা আদালত পরিচালনা করে প্রায় 11টার মতো আপনার প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। গুলশান নিকেতনের মাঝামাঝি লেকটা ভরাট করে অবৈধভাবে ঘরবাড়ি করা হচ্ছে। তারপর আমরা এখানে এসে দেখি যে রাতারাতি মাটি ভরাট করে এখানে লেক ভর্তি করা হয়েছে। আমরা জলাধার আইনে একজন আসামিকে গ্রেপ্তার করে গুলশান থানায় সোপর্দ করেছি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই মাটি ওসিডি রাজু কর্তৃপক্ষ তুলে ফেলবেন। $1971 সালে যারা মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বড় একটি অংশ ছিল কিশোর মুক্তিযোদ্ধা। এমনই মুক্তিযোদ্ধা ছিলেন টাঙ্গাইলে ইব্রাহিম মিয়া, শাহান আলী ও ফজলুল হক। মুক্তির রণাঙ্গনে বড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেওয়া কিশোররা এখন বয়োজ্যেষ্ঠ। তাদের স্মৃতিতে এখনও জলজলে 71। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর এ ভাষণ রেডিওতে শুনেছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের ছেলে ইব্রাহিম মিয়া ও শাহান আলী। বঙ্গবন্ধুর সে ভাষণের পর উদ্বুদ্ধ হন তারা। 26 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী দেশে হত্যাযজ্ঞ শুরু করলে দু বন্ধু পালিয়ে ভারতে চলে যান প্রশিক্ষণ নিতে। আমার বাপের ট্রাঙ্কের থেকে টাকা চুরি করে নিয়ে ইব্রাহিমের সাথে সরাসরি যমুনাতে নদী ঢুকে একবারে ভারতে 28 দিন ট্রেনিং করার পরে আমরা আসি। প্রথম ট্রেনিং করে আসি আমরা পুরাকাশি আমাকে মানে হাতের পত্র গোলাবারি সবকিছু পুরাকাশি আসার পর দিয়ে দেয়। পুরাকাশি আসার পরে 2 দিন পর ভাইরাঙ্গা যুদ্ধে অংশগ্রহণ করি আমরা। তবে স্বাধীনতার 44 বছর পরেও সব যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ তারা। এই দেশে আলবদর রাজাকারের বিচার হতেই হবে, হতেই হবে। এটাই আমাদের দৃঢ় সংকল্প এবং সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা। ফাঁসি আদেশ আসতেছে কিন্তু তাদের কার্যকরী করা হচ্ছে না কেন, তার সবসময় আমরা প্রতিবাদ, আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে তার প্রতিবাদ জানাই। টাঙ্গাইলের আরেক কিশোর মুক্তিযোদ্ধা হুমায়ুন মিয়া। হানাদারের আক্রোশে দেশ যখন লণ্ডভণ্ড তখন বাবার অনুমতি নিয়েই ভারতে প্রশিক্ষণ নিতে যান তিনি। ট্রেনিং নেওয়ার পরেই প্রথমে আমরা মহেন্দ্রনগর 11 সেক্টরে আসি। 11 সেক্টরে আসার পরে ওখানে আমাদের কর্নেল তাহের ছিল, তখন মেজর তাহের, উনি আমাদেরকে জায়গায় জায়গায় অপারেশন পাঠায়। দেশকে শত্রুমুক্ত করতে মাত্র 16 বছর বয়সে মুক্তির রণাঙ্গনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইছাপাশা গ্রামের ফজলুল হকও। বারডাঙ্গা যুদ্ধ হইলো, আমাদের সন্ধ্যায় পাঠাইলো। সন্ধ্যায় আমরা গেলাম, শেরপুর থেকে 3টা গাড়ি আসে, মিলিটারি গাড়ি। ওই 3টা গাড়ি যেমন বোমা বাইতে রাখছিল রাস্তায়, 3টা গাড়ি ধ্বংস হয়ে যায়। জীবনের শেষ ভাগে এসে এসব মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি 71-এর সকল ঘাতকদের বিচার কার্যকর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করার। সময় সংবাদ, টাঙ্গাইল। জার্মানির বিধ্বস্ত বিমানের রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম আরটি। ফরাসি পুলিশ জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে আল্পস পর্বতমালায় বিমানের যাত্রীদের মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এরই মধ্যে স্পেন থেকে জার্মানিগামী ওই বিমানের 150 আরোহীর কেউই জীবিত নেই বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে কোনো ধরনের বিপদ সংকেত পাঠানো হয়নি বলে নিশ্চিত করেছে ফ্রান্সের এয়ার ট্রাফিক কন্ট্রোল। এ সময় আবহাওয়া স্বাভাবিক ছিল বলে জানিয়েছে তারা। ইতিমধ্যে আল্পস পর্বতে বিমানের ধ্বংসাবশেষ ও আরোহীদের খোঁজে অভিযান শুরু করেছে ফ্রান্স। ফ্রান্স ও স্পেনের সরকারি সূত্র জানায় 16 স্কুল শিক্ষার্থী সহ বিমানের 150 জন আরোহীর মধ্যে 67 জন জার্মান, 45 জন স্প্যানিয়ার্ড। বিমান দুর্ঘটনার খবর শুনে বার্সেলোনা ও ডুসেলডর্ফ বিমানবন্দরে জড়ো হচ্ছেন আরোহীদের আত্মীয় স্বজনেরা। মর্মান্তিক এই ঘটনার পর পুরো ইউরোপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার 144 জন যাত্রী ও 6 ক্রু সহ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে ফেরার পথে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয় জার্মানির এয়ারলাইন্স জার্মান উইংসের ফ্লাইট 4U9525। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়া ভারত ম্যাচে বাংলাদেশের সমর্থকদের মাঝে একটু ভিন্ন আগ্রহ লক্ষ্য করা গেছে।
দেশের বেশিরভাগ ক্রিকেট ভক্তরা ধোনির ভারতকে নয় সমর্থন করবেন মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়াকে। তাদের বিশ্বাস শেষ হাসিটা হাসবে স্বাগতিক অস্ট্রেলিয়ায়। ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকবে, ওরা চুরি করে জিতেছে। তো আমি চাবো যে কালকে ইন্ডিয়া জিতুক এবং ইন্ডিয়া কাপটা নিয়ে যাক, যেন তাদের ইতিহাসে একটা কালো দাগ হয়ে থাকে। ভারত বাংলাদেশের সাথে চিটিং করেছে। আমি মনে করছি যদি ফেয়ার প্লে যদি হয় তাহলে অস্ট্রেলিয়াই জিতবে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া আমার মনে হচ্ছে দুর্দান্ত ফেভারিট, কারণ আমরা কালকে একটা ম্যাক্সওয়েল শো দেখার অপেক্ষা করছি। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হলো, তারপর থেকে ওকে অফকোর্স ওই দলকে সাপোর্ট করব না। আমি ইন্ডিয়াকে সাপোর্ট করছি না, কিছুদিন আগে আমরা ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ খেলেছি, ম্যাচে যাই হোক রেজাল্ট আমাদের পক্ষে আসেনি। ওরা আমাদের সাথে যেরকম একটা বাজে বিহেভ করছে, তো অবশ্যই আমরা ইন্ডিয়াকে না বলবো, সেজন্য অস্ট্রেলিয়া আমাদের ফেভারিট। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতা দিবস সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। অতীতের স্বাধীনতা বিরোধীদের হাতেই পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 7 বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হলো সম্মাননা। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময় পেছানোর প্রস্তাব বিএনপির। সময় বাড়ানোর সুযোগ নেই, জবাব সিইসির। মিন্টু ও আব্দুস সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত সরকার। এবং কাল সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। পরিসংখ্যানে ধোনিদের চেয়ে এগিয়ে ক্লার্কের দল। বাংলাদেশের দর্শকদের সমর্থন অজিদের দিকে। ফেয়ার প্লে যদি হয় তাহলে অস্ট্রেলিয়াই জিতবে। ভারত বাংলাদেশের সাথে চিটিং করেছে। দর্শক, এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।